নারায়ণগঞ্জে র্যাবের অভিযানে আরসার 10 সদস্য গ্রেপ্তার, থানায় 2 মামলা, শুনানি শেষে 6 জনের 10 দিনের রিমান্ড। সংখ্যালঘু নির্যাতন নিয়ে তুলসী গ্যাবার্ডের বক্তব্য গুরুতর, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। ঢাকা ওয়াশিংটন সম্পর্কে প্রভাব না পড়ার আশা অর্থ উপদেষ্টা। ক্ষমতা অপব্যবহারের দায়ে উপদেষ্টা মাহফুজ আসিফের পদত্যাগ চায় গণ অধিকার পরিষদ। ফ্যাসিজমে ছাত্র রাজনীতি ধ্বংসের অভিযোগ বিএনপির। এবং হারানো মনোবল ফিরছে পুলিশ বাহিনীতে, জানমালের নিরাপত্তা ও অপরাধ দমনে এসেছে গতি। নতুন উজ্জীবনের পথে জনগণের সহযোগিতা কামনা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মাহমুদ হাসান। এবার বিস্তারিত। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে মিয়ানমারের আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসার 10 সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব 11। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় সন্ত্রাস বিরোধী ও অবৈধ অনুপ্রবেশ আইনে 2টি মামলা করেছে র্যাব। আটককৃতদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হলে শুনানি শেষে 6 জনকে 10 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। আজমির ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। নাশকতামূলক কর্মকাণ্ড সংঘটনের জন্য সোমবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার ভূমিপল্লীতে বৈঠক করেছিল মিয়ানমারের আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসার একদল সদস্য। গোপন ওই বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান আতাউল্লাহ আবু আম্মান জুনুনি। খবর পেয়ে সেখানে অভিযান চালায় র্যাব 11-এর একটি দল। অভিযানে আরসা প্রধানসহ 10 সদস্যকে আটক এবং নগদ 21,39,000 টাকা, একটি চাকু, ধারালো দাঁতযুক্ত একটি স্টিলের মোটা চেইন ও 4টি হাতঘড়ি উদ্ধার করা হয়। এ ঘটনায় মঙ্গলবার সিদ্ধিরগঞ্জ থানায় সন্ত্রাস বিরোধী ও অবৈধ অনুপ্রবেশ আইনে 2টি মামলা দায়ের করে র্যাব। পরে আটককৃতদের 2 মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। 10 জনকে ধৃত করে সন্ত্রাস দমন আইনে এবং ফরেন অ্যাক্টে 2টা মামলা দায়ের করলে সিদ্ধিরগঞ্জ থানায় এই মামলা গ্রহণপূর্বক উক্ত সকল আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করিয়া তাদের আগমন এবং অবস্থান সম্পর্কে জিজ্ঞাসাবাদের নিমিত্তে 10 দিনের রিমান্ড আবেদন করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করলে বিজ্ঞ আদালতে শুনানি শেষে উভয় মামলাতেই 5 দিন করিয়া 10 দিন রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তারা 2 মামলায় 10 দিন করে 20 দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে 6 জনকে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এদের কাছ থেকে 21,39,000 টাকা পায়। এরা সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী এলাকায় তারা সংঘবদ্ধভাবে রাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট করার জন্য এবং দেশের বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটিয়ে তারা বিভিন্ন গুপ্তচরের মাধ্যমে রাষ্ট্রের ক্ষতি করার জন্য, ষড়যন্ত্র করার জন্য একটা অশুভ পায়তারার চেষ্টা করে। পুলিশ গোপন সূত্রে সংবাদ পাইয়া তাদেরকে ধৃত করে। গ্রেফতার 10 জনের মধ্যে 3 নারী ও 1 শিশুকেও কারাগারে পাঠানো হয়েছে। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। ক্রিকেটার সেজে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টাকালে কুয়ালালামপুর বিমানবন্দরে 15 বাংলাদেশি আটক হয়েছেন। তারা ভুয়া আমন্ত্রণপত্র দেখিয়ে কর্মকর্তাদের বিভ্রান্ত করতে চেয়েছিলেন। তদন্তে প্রমাণিত হয়েছে তাদের কোনো টুর্নামেন্ট ছিল না এবং তারা পেশাদার খেলোয়াড় নন। ধারণা করা হচ্ছে এটি অবৈধ অভিবাসনের একটি সিন্ডিকেটের কাজ। এ বিষয়ে AKPS জানিয়েছে তাদের বিরুদ্ধে নট টু ল্যান্ড ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে তুলসী গ্যাবার্ডের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। এই ইস্যুতে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড যে বক্তব্য দিয়েছেন সেটিকে গুরুতর বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, তুলসী গ্যাবার্ড এর বক্তব্যে প্রধান উপদেষ্টার কার্যালয় যে প্রতিক্রিয়া জানিয়েছে সেটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থান। এ মন্তব্যকে বিভ্রান্তিকর এবং বাংলাদেশের ভাবমূর্তি জন্য ক্ষতিকর উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ ঐতিহ্যগতভাবে শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক ইসলাম চর্চার জন্য সুপরিচিত।
এদিকে তুলসী গ্যাবার্ডের এ মন্তব্যে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্কের কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি এখন আর খাদের কিনারায় নেই, ঘুরে দাঁড়ানো সম্ভব হয়েছে। খাদের কিনারে ছিল, এখন খাদের কিনার থেকে আমরা রিটার্ন করে চলে আসি। এলডিসি যাও 2026 সালে যে আমরা একটা স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি করি। স্মুথ মানে ধম করে নামা না, প্লেন যেমন আস্তে আস্তে নামে, তাদের নামলে তো আমরা এটা অলরেডি করছি এবং আমরা প্রিপারেশন হিসেবে করবো। তো দেখা যায়, কিন্তু না যে করবো না সেটা বলি না, কারণ আসলে বাংলাদেশের দিকে কিন্তু অনেকে অন্যান্য দেশ তাকিয়ে আছে, অন্যান্য অনুন্নত দেশগুলো। বাংলাদেশিদের জন্য ওমরাহ ভিসা বন্ধ করা হয়নি বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন। সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি জানান, সৌদি রাষ্ট্রদূত বিষয়টি নিশ্চিত করেছেন। এক প্রশ্নের জবাবে ধর্ম উপদেষ্টা বলেন, তুলসী গ্যাবার্ডের বক্তব্য সরকারের নজরে এসেছে। কিছু বিচ্ছিন্ন ঘটনা তো আছেই, তবে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের বিষয়টি ফরেন মিডিয়া যেভাবে দেখাচ্ছে সে মাত্রায় ঘটছে না। চলতি বছর সৌদি কর্তৃপক্ষ মার্চ মাসের প্রথম সপ্তাহতে বাংলাদেশিদের ওমরাহ ভিসা প্রদান কার্যক্রম বন্ধ করে দেয়। সৌদি রাষ্ট্রদূত বর্তমানে ছুটিতে সৌদি আরবে অবস্থান করছেন। ডিও পত্রের বিষয়টি অবহিত হওয়ার পর তিনি সচিব মহোদয়কে ফিরতি অডিও বার্তা প্রেরণ করেন। অডিও বার্তায় তিনি জানিয়েছেন, বাংলাদেশিদের জন্য ওমরাহ ভিসা বন্ধ করা হয়নি। নির্বাচন কমিশনের আশ্বাসে অপারেশন হল্ট কর্মসূচি থেকে সরে এসেছে ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন। ভোটার তালিকা হালনাগাদ ও জাতীয় নির্বাচনের ডেডলাইন বিবেচনা করে বুধবারের কর্মসূচি স্থগিতের কথা জানায় সংগঠনটি। দুপুরে ব্রিফিংয়ে সংগঠনের নেতারা বলেন, জাতীয় পরিচয়পত্র সেবা নির্বাচন কমিশনের কাছেই নিরাপদ। এম.আর. আসাদের রিপোর্ট। জাতীয় পরিচয়পত্র সেবা নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে মাঠে নামে ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন। 2023 সালের জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন বাতিলের দাবিতে আগারগাঁয়ের নির্বাচন ভবনের সামনে অবস্থান কর্মসূচিও পালন করেন তারা। সেখান থেকে ঘোষণা দেন বুধবার সারা দেশে কর্মবিরতি পালনের। মঙ্গলবার ইসির সিনিয়র সচিবের সঙ্গে বৈঠকের পর ব্রিফিংয়ে কর্মসূচি স্থগিতের ঘোষণা ও ব্যাখ্যা দেন সংগঠনের নেতারা। অর্থাৎ এটা কমিশনে আছে, কমিশনে থাকবে। এই বিষয়ে আমাদের কমিশনের সাথে কথা হয়েছেন, মাননীয় কমিশন আমাদের আশ্বস্ত করেছেন, সচিব মহোদয় কন্টিনিউয়াসলি এই বিষয়ে কাজ করতেছেন। সার্বিক বিষয় মিলিয়ে আমরা যে কর্মসূচি দিয়েছিলাম সেই বিষয়ে আমাদের একটু রিভাইজ হবে। কমিশন স্পষ্ট বলেছে, লিখিত জানিয়েছে, কমিশনের সাংবিধানিক ক্ষমতা খর্ব হবে এবং কমিশনের নির্বাচন ব্যবস্থা বাধাগ্রস্ত হবে। সঙ্গত কারণেই আমরা চাচ্ছি, আমরা যেহেতু নির্বাচন কমিশনে চাকরি করি, নির্বাচন ব্যবস্থা বাধাগ্রস্ত হবে এরকম কোনো অ্যাক্টিভিটিস তো আমরা অন্তত অ্যালাউ করতে পারি না। সাংবাদিকদের কাছে তুলে ধরেন এনআইডি সেবা ইসির কাছে রাখার যৌক্তিকতা। নির্বাচন কমিশন থেকে এনআইডিটা সরানোর নেওয়ার জন্য একটা সহজ আইন হয়েছিল। যখন আইন হয় তখন দেখি হঠাৎ করে আমাদের এখানে প্রচণ্ড ভিড় চলে আসছে, সবাই সংশোধনের জন্য আসছে। কেন আসছিল? তো সবারই মনে শঙ্কা ছিল যে এনআইডি এখান থেকে চলে গেলে এনআইডির সেবাটা ডিসরাপশন হবে, পাবে না সেটা। ইসির গড়ে তোলা এ সেবা আবারও হাত বদলের চেষ্টা হলে কমপ্লিট শাটডাউনের হুঁশিয়ারিও দেয় সংগঠনটি। এর পরবর্তীতে আমরা বসে আমাদের শুধু একটাই কর্মসূচি ঘোষণা করা হবে, সেটা হচ্ছে কমপ্লিট শাটডাউন। আমরা কমপ্লিট শাটডাউনের দিকে যাব। এম.আর. আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। রাষ্ট্রীয় ক্ষমতা অপব্যবহারের অভিযোগে উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়ার পদত্যাগ দাবি করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। আর সংগঠনের মুখপাত্র ফারুক হাসান বর্তমান পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের পক্ষে নিরপেক্ষ নির্বাচন সম্ভব কিনা সে নিয়ে সংশয় জানান। সুরাইয়া মুন্নির রিপোর্ট। রাজধানী বিজয়নগরে আলরাজি কমপ্লেক্সে নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলন করে গণ অধিকার পরিষদ। জেলা প্রশাসক নিয়োগে অনিয়মের অভিযোগ এনে পুলিশ বাহিনীতে শৃঙ্খলা নেই উল্লেখ করে এ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব কিনা সে নিয়ে প্রশ্ন তোলেন সংগঠনের মুখপাত্র ফারুক হাসান। এই সরকার যদি সত্যিকার অর্থে নিরপেক্ষ সরকার হয়ে থাকে তাহলে অনতিবিলম্বে মাহফুজ আলম এবং আসিফ মাহমুদকে পদত্যাগ করতে হবে, কিংবা এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের উচিত হবে এই দুইজনকে বহিষ্কার করে সেখানে দল নিরপেক্ষ দুইজন ব্যক্তিকে
উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া। ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল ইসলাম ও সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামের বিভিন্ন বক্তব্যের সমালোচনা করেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে তার নিরপেক্ষতা শতভাগ হারিয়েছে। এই সরকারের প্রেস সচিব তিনি পদত্যাগের পরে নাহিদ ইসলামকে নিয়ে তিনি প্রেস ব্রিফিং করেছেন। তিনি এরপরে বলেছেন আগামীতে নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী হতে পারে। সুতরাং এই যে নতুন দল, এই দল যে সরকারের আশীর্বাদ পুষ্ট, এখান থেকে প্রমাণিত হয়। রাষ্ট্রীয় ক্ষমতা অপব্যবহারের অভিযোগ এনে আগামী 15 দিনের মধ্যে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ দাবি করেন তিনি। আগামী 15 দিনের মধ্যে এই দুজন ছাত্র উপদেষ্টা সহ সরকারের বিভিন্ন সেক্টর এবং দপ্তরের যে ছাত্র প্রতিনিধি রয়েছে তাদের প্রত্যেককে পদত্যাগ করতে হবে। সরকারের দায়িত্ব গ্রহণের 7 মাস পার হলেও আইন শৃঙ্খলার কোনো অগ্রগতি নেই বলেও দাবি করেন রাশেদ খান। যে সংখ্যালঘু নির্যাতন হয়েছে সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। গত 15 বছর ফ্যাসিবাদী সরকার আলেম ওলামাদের ওপর ফেরাউন ও নমরুদের মতো অত্যাচার করেছে বলে অভিযোগ করেছে খেলাফত মজলিস। আর বিএনপির অভিযোগ ফ্যাসিজমের মাধ্যমে ধ্বংস করা হয়েছে দেশের ছাত্র রাজনীতি। গণতন্ত্রের স্বার্থে দ্রুত নির্বাচনের তাগিদও দিয়েছেন তারা। বিস্তারিত তানজিদ ভুঁইয়ার প্রতিবেদনে। পবিত্র রমজান উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 3 দিনব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতার আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল। চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের আমির মাওলানা আমিনুল হক ও বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আমানুল্লাহ আমান সহ কেন্দ্রীয় নেতারা। গণতন্ত্র পুনরুদ্ধারে প্রত্যয়ের কথা জানান ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। আগামীতেও আমাদের এই ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে। দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে এতে বিএনপি নেতারা অভিযোগ করেন নানা অপপ্রচারের মাধ্যমে দলের ভাবমূর্তি নষ্ট করছে বিভিন্ন মহল। জনগণের সরকার পুনঃপ্রতিষ্ঠা করতে হলে অবশ্যই আমাদেরকে সুদৃঢ় ঐক্য সবকিছু এনে দিতে পারে। যারা চায় যে বাংলাদেশটি তাদের প্রভুর পায়ের তলে থাকুক, তারা তখন হিংসায় জ্বলে পুড়ে খাক হয়ে যাবে। গণতন্ত্র পুনরুদ্ধারে নেতাকর্মীদের জীবন বাজি রাখার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। ছাত্রদল শপথ নেবে ইনশাল্লাহ বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য অকাতরে তোমাদের সাথে যদি আমাদেরকে জীবন দিতে হয় আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত। বিএনপি মুসলিম ধারা আর আওয়ামী লীগ আবু জাহেলের রাজনীতিতে বিশ্বাস করে বলে মন্তব্য করেন খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। মুসলিম জাতিসত্তা গঠনের যে ঐতিহাসিক ধারা, এই ধারার যারা রাজনীতি করে জাতীয়তাবাদী দল বিএনপি সেই ধারারই প্রতিনিধিত্ব করে। যারা বাংলাদেশ থেকে ইসলামকে মুছে ফেলতে চায় তারাই বাংলাদেশের স্বাধীনতার শত্রু। যারা ইসলামকে মুছে দিতে চায় তারা জাতির শত্রু বলে মন্তব্য করেন মাওলানা মামুনুল হক। শেখ হাসিনা এবং তার প্রেতাত্মাদেরকে বাংলাদেশের রাজনীতিতে আর কোনোদিন পুনর্বাসিত হতে দেওয়া যাবে না। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। 5 আগস্টের পট পরিবর্তনের পর হারানো মনোবল ফিরে পেতে শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। থানায় আসা নাগরিকদের সেবাদান ও বিভিন্ন ঘটনায় নিয়মিত মামলা গ্রহণ সহ অপরাধীদের ধরতে তৎপর পুলিশ। অপরাধ দমনে সাধারণ মানুষের সহযোগিতার ফলে পুলিশ আগের চেয়ে উজ্জীবিত হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির মিরপুর বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ মাকসেদুর রহমান। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। ছাত্র জনতার আন্দোলনের মুখে 5 আগস্ট শেখ হাসিনার দেশ ছাড়ার পর রাজধানীর অনেক থানা হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। অনেক থানায় অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম ও নথি লুট হয়। এতে প্রায় ভেঙে পড়ে পুলিশি ব্যবস্থা। অন্তর্বর্তীকালীন সরকার দেশের দায়িত্বভার গ্রহণ করার পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে আইন শৃঙ্খলা পরিস্থিতি। আগের মতোই সেবা প্রার্থীরা ভিড় করেন রাজধানীর বিভিন্ন থানায়। সম্প্রতি রাজধানীর পল্লবী থানায় দেখা যায় সেবা প্রার্থীদের ভিড়। দায়িত্বরত অফিসাররাও ব্যস্ত যথাসাধ্য সেবাদানে। থানায় মামলা ও সাধারণ ডায়েরি করতে কোনো বিড়ম্বনার শিকার হতে হচ্ছে কিনা এমন প্রশ্ন ছিল সেবা প্রার্থীদের কাছে। প্রবলেমগুলো শুনলো, কমপ্লেনটা নিল, নিজে আমাকে কোঅপারেট করলো, এটার সাথে মানে আমি যথেষ্ট খুশি। আন্তরিক এবং খুবই দ্রুততার সহিত আমাদের অভিযোগটা নিয়েছেন। আসছি, কোনো অসুবিধা হয় না, ওনারা ভালোভাবে আমাদের কাজ করছেন। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম জানান, পল্লবীবাসীর জানমালের নিরাপত্তায় বিরতিহীনভাবে সেবা দিয়ে যাচ্ছেন পুলিশ। এই সময় গেল ফেব্রুয়ারি মাসে অপরাধের পরিসংখ্যান তুলে ধরেন তিনি। প্রায় 7 লাখ লোক এখানে বসবাস করে থাকেন। আমি মনে করি যে আমি অনেকটাই সফল, মানুষের সেবা দিতে পারছি। গত মাসে আমার 19টা মাদক মামলার মধ্যে আমার 38 জন আসামি গ্রেপ্তার আছে। ছিনতাইকারী আমার
57 জন ছিনতাইকারী ধরা আছে, ধৃত আছে হাতে নাতে। ওয়ারেন্টের মধ্যে 239টি ওয়ারেন্ট আমি খারিজ করতে পেরেছি গত ফেব্রুয়ারি মাসে। থানা আসা নাগরিকদের সম অধিকার নিশ্চিতে পুলিশ কাজ করছে জানিয়ে নজরুল ইসলাম বলেন, দিনে গড়ে 18 ঘন্টার কাজ করতে হয় তাকে। কিন্তু সাধারণ জনগণের সেবা প্রত্যাশা নিয়েই আমি এবং আমার থানা পুলিশ এবং আমার ডিভিশনের যে আমার ডিসি মহোদয় আছেন, আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সবসময় আমাকে খোঁজখবর নিচ্ছেন। 18 থেকে 20 ঘন্টা থানাতেই থাকি এবং থানা এলাকায় থাকি। এদিকে মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ মাকসুদুর রহমান জানান, তার বিভাগের 7টি থানার পুলিশ নাগরিক সেবায় নিয়োজিত। মিরপুর বিভাগের 7টি থানা এখানে আছে। আমাদের যে পুলিশিং কার্যক্রমগুলা বর্তমানে নির্বিঘ্নে সচল আছে। মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনার জন্য যে সকল কার্যক্রমগুলো আমরা গ্রহণ করা প্রয়োজন, সেই কার্যক্রমগুলো আমরা গ্রহণ করছি। পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা ফিরেছে, তাই অপরাধ দমনে জনগণ পুলিশকে সহযোগিতা করছে বলেও জানান তিনি। আমি এই মুহূর্তে এখানে দায়িত্ব পালন করাকালীন যে পরিমাণ মানুষের থেকে সাপোর্ট পাচ্ছি, এটা অবিশ্বাস্য, অকল্পনীয়। মানুষ আসলে সচেতনতা বাড়তেছে, আমরা মানুষকে হেল্প করতেছি, মানুষকে উদ্বুদ্ধ করছি যে পুলিশের কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য। ঈদের শপিং মহলগুলিতে ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সড়ক ও পাড়া মহল্লায় নিষিদ্ধ নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথাও জানান এই পুলিশ কর্মকর্তা। স্বস্তি ফিরিয়ে আনতে পারবো, কোনো রকমের প্রবলেম তৈরি হবে না। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। ধর্ষণের শিকার শিশু আসিয়ার মর্মান্তিক মৃত্যুর পর মানসিকভাবে বিপর্যস্ত ও ভারসাম্যহীন হয়ে পড়া তার বাবার পাশে দাঁড়িয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিষয়টি তারেক রহমানের নজরে আসায় তিনি তৎক্ষণাৎ বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলামকে তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। মঙ্গলবার ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন নিজের দায়িত্বে আসিয়ার বাবাকে ঢাকায় আনার ব্যবস্থা করেন এবং বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম নিজ তত্ত্বাবধানে ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালে তার চিকিৎসার ব্যবস্থা করেন। যমুনা নদীর ওপর নির্মিত দেশের দীর্ঘতম যমুনা রেল সেতু উদ্বোধন করা হয়েছে। বেলা 11:40 সেতুর পূর্ব ইব্রাহিমবাদ স্টেশনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রেল সেতুটি উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম। সোহেল রানার প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। উদ্বোধন হলো বহুল প্রতীক্ষিত যমুনা রেল সেতু। রেল সেতুটি উদ্বোধনে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগের নতুন দিগন্তের সূচনা হলো। সেই সাথে অভ্যন্তরীণ রেল যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি ট্রান্স এশিয়ান রেলপথে যুক্ত হওয়ার ক্ষেত্রে সক্ষমতা অর্জন করবে বাংলাদেশ। রেল সেতুটি উদ্বোধন হওয়ার কারণে আমরা সিরাজগঞ্জবাসী সহ উত্তর পশ্চিম এলাকার মানুষ অনেক রকমের সুবিধা পাবো। সবারই আর কি সহযোগিতা ছিল, সবাই একান্ত পরিশ্রম করছে দেখে এই ব্রিজটা হয়েছে আর কি, এটা আমাদের গর্ব আর কি। জাপানিজ টেকনোলজি দিয়ে আমরা যেটা শেষ করতে পেরেছি, এটা আসলে আমরা সমগ্র উত্তরবঙ্গ এবং সারা বাংলাদেশের মানুষ যে ফ্যাসিলিটিটা ভোগ করতে পারবে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোহাম্মদ আফজাল হোসেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মি সাইদা শিনিচি, জাইকার দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক মি ইতু তেরুউকি। ডাবল লাইন সেটি আজকে উদ্বোধন হয়ে গেল। এরপর থেকে দুটো লাইনে আমাদের এই যমুনা রেল ব্রিজ দিয়ে আমাদের ট্রেন চলাচল করবে। এর জন্য আপনাদের দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে, আবার একই অর্থে ঢাকা থেকে উত্তরবঙ্গে আমাদের রেল যোগাযোগের ক্ষেত্রে একটা নতুন দ্বার উন্মোচিত। অনুষ্ঠান শেষে সেতুর পূর্ব ইব্রাহিমাবাদ স্টেশন থেকে সিরাজগঞ্জ পশ্চিম প্রান্তের সয়দাবাদ রেল স্টেশন পর্যন্ত অতিথি ও সংশ্লিষ্টরা ট্রেনে করে যমুনা রেল সেতু অতিক্রম করে। রেল সেতু অতিক্রম করতে সময় লাগে মাত্র 3.5 মিনিট। রেল সেতুটি চালু হওয়ায় উত্তরবঙ্গের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ ও রেলওয়ে পরিবহন ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে। এছাড়া আমদানি রপ্তানি খরচ কমার পাশাপাশি চাপ কমবে যমুনা সেতু ও মহাসড়কের ওপর। আফরিন পপি, মোহনা সংবাদ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় হামলা চালিয়ে 4 শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। এই হামলার নিন্দা জানিয়ে তেল আবিবকে বিশ্বাসঘাতক উল্লেখ করে বিবৃতি দিয়েছে হামাস। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমতি নিয়েই গাজায় হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট।
যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজার দেইল আল-বালা, খান ইউনিস সহ বিভিন্ন অঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে আশ্রয়কেন্দ্রের তাঁবুতে থাকা নারী, শিশু সহ বহু হতাহতের ঘটনা ঘটেছে। যুদ্ধবিরতি আলোচনা ভেস্তে যাওয়ার পর মঙ্গলবার ভোরে হামলা শুরু করে নেতানিয়াহু সেনারা। ইসরায়েলকে বিশ্বাসঘাতক উল্লেখ করে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করেই ইসরায়েলি হামলা করেছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট। সংবাদ মাধ্যম ফক্স নিউজকে তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, হামাস, হুতি, ইরান সহ যারা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে আতঙ্কিত করতে চায় তাদের উপর গোটা নরক ভেঙে পড়বে। চলতি বছরের 19 জানুয়ারি হামাসের সঙ্গে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর গাজায় এটি ইসরায়েলের সবচেয়ে বড় বিমান হামলা। এর আগে গত 19 জানুয়ারি গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সই হয়। ওই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নিয়ে কয়েক সপ্তাহ ধরে প্রচেষ্টা চালানো হলেও তা ব্যর্থ হয়। এরই মধ্যে কয়েকদিন ধরে নিয়মিত ড্রোন হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এদিকে হুতি বিদ্রোহীদের যে কোনো হামলার দায় ইরানকে নিতে হবে বলে সতর্ক করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক গণমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে তিনি বলেন, হুতিরা যতবার হামলা করবে ধরে নেওয়া হবে এর পেছনে ইরান জড়িত। গাজা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে গত 1.5 বছরে লোহিত সাগর ও আশপাশে ইসরায়েল এবং মিত্রদের শতাধিক জাহাজ লক্ষ্য করে হামলা চালায় হুতি বিদ্রোহীরা। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। মুঘল সম্রাট আওরঙ্গজেবের সমাধি সরানোর দাবিকে ঘিরে ভারতের মহারাষ্ট্রে ব্যাপক সহিংসতা হয়েছে। সোমবার নাগপুর জেলার গণেশপেট, মহাল ও গান্ধীবাদ এলাকায় ছড়িয়ে পড়া সংঘর্ষে পুলিশ সহ অন্তত 30 জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অনির্দিষ্টকালের কারফিউ জারি করেছে প্রশাসন। ইশতিয়াক হোসেনের আরেকটি ডেস্ক রিপোর্ট। নাগপুরে মুঘল সম্রাট আওরঙ্গজেবের সমাধি সরানোর দাবিতে বিক্ষোভের পর তুমুল সংঘর্ষ হয়েছে। সোমবার নাগপুরের মহাল এলাকায় জড়ো হয়ে আওরঙ্গজেবের একটি ছবি ও সবুজ কাপড়ে আবৃত একটি প্রতীকী সমাধি পুড়িয়ে দেয় কঠোর হিন্দুত্ববাদী সংগঠন বজরং দল। পুলিশ জানায়, এদিন কঠোর হিন্দুত্ববাদী সংগঠন বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদ VHPর বিক্ষোভ চলাকালে মুসলিম সম্প্রদায়ের পবিত্র গ্রন্থ পুড়িয়ে দেওয়ার খবর ছড়িয়ে পড়ে। এতে মুসলিমরা ক্ষুব্ধ হয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করে। ওই ঘটনাকে কেন্দ্র করে নাগপুরের গণেশপেট, মহাল ও গান্ধীবাগ এলাকায় পাথর ছোড়াছড়ি ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সংঘর্ষে 3 পুলিশ কর্মকর্তা সহ অন্তত 30 জন আহত হয়েছেন। জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। পরিস্থিতি সামাল দিতে কোটওয়ালি, গণেশপেট তহসিল, লাকরগঞ্জ, পাঁচপাউলি, শান্তিনগর, সাক্কারদারা, নন্দনবান ও কপিলনগর থানা এলাকায় কারফিউ জারি করা হয়েছে। 6 মুঘল সম্রাটের মধ্যে আওরঙ্গজেব ছিলেন সর্বশেষ সম্রাট, যার সমাধি আওরঙ্গাবাদে অবস্থিত। দীর্ঘদিন ধরেই তার সমাধি সরানোর দাবি করে আসছে বিজেপি নেতাসহ উগ্র হিন্দুত্ববাদী কিছু গোষ্ঠী। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ যাবার আগে শিরোনামগুলো আরও একবার। নারায়ণগঞ্জে র্যাবের অভিযানে আরসার 10 সদস্য গ্রেপ্তার, থানায় 2 মামলা, শুনানি শেষে 6 জনের 10 দিনের রিমান্ড। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে তুলসী গ্যাবার্ডের বক্তব্য গুরুতর, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। ঢাকা ওয়াশিংটন সম্পর্কে প্রভাব না পড়ার আশা অর্থ উপদেষ্টা। ক্ষমতা অপব্যবহারের দায়ে উপদেষ্টা মাহফুজ আসিফের পদত্যাগ চায় গণ অধিকার পরিষদ। ফ্যাসিজমে ছাত্র রাজনীতি ধ্বংসের অভিযোগ বিএনপির। এবং হারানো মনোবল ফিরছে পুলিশ বাহিনীতে। জানমালের নিরাপত্তা ও অপরাধ দমনে এসেছে গতি, নতুন উজ্জীবনের পথে জনগণের সহযোগিতা কামনা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে